আমরা সবসময় কঙ্গো রেইনফরেস্ট অথবা অ্যামাজন রেইনফরেস্ট সম্পর্কে আলোচনা করে এসেছি, কিন্তু পৃথিবীর উত্তর পাশে এমন এক বিশাল বনভূমি আছে যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -50°C, যেখানে মাটির নিচে জমে থাকা বরফই আসল ভূমি, আর যেখানে প্রতিটি দিন মানেই প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াই। এই রহস্যময় বনাঞ্চলের নাম হচ্ছে তাইগা। পৃথিবীর উত্তর গোলার্ধ জুড়ে বিস্তৃত এই বন প্রায় 6 মাস বরফে ঢাকা থাকে। এইখানে সূর্যের আলো খুবই কম পৌঁছায়। এখানে রাত খুবই বড়, আর রাতের নীরবতার মাঝে শুধু শোনা যায় হিমেল হাওয়ার শব্দ। কোনো রকম শব্দ নেই এখানে, শুধুমাত্র নিস্তব্ধ পরিবেশ। এই কঠিন পরিবেশেই হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে যাযাবর আদিবাসী জাতি নেনেটসরা। বরফ, তুষারঝড় আর হাড় কাঁপানো ঠান্ডাকে সঙ্গী করেই তারা গড়ে তুলেছে নিজেদের জীবন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে তারা টিকে থাকে এমন নিষ্ঠুর প্রকৃতির মাঝে? আর আজ যখন পৃথিবীর উষ্ণতা বাড়ছে আর গলতে শুরু করেছে হাজার বছরের জমাট বরফ, তখন কি বিপদের মুখে পড়ছে নেনেটদের এই প্রাচীন সভ্যতা? আজ আমরা জানবো বরফের রাজ্যের সেই অবিশ্বাস্য গল্প, যেখানে মানুষ আর প্রকৃতির লড়াই এখনো শেষ হয়নি। স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৃথিবীর উত্তর গোলার্ধ জুড়ে বিস্তৃত একটি বিশাল বনভূমির নাম হচ্ছে তাইগা, যাকে আবার বলা হয় বোরিয়াল ফরেস্ট। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় বরফে ঢাকা স্থলভিত্তিক বনভূমি। এই বনের বিস্তৃতি রাশিয়ার বিশাল সাইবেরিয়া অঞ্চল থেকে শুরু হয়েছে, আর যা গিয়ে শেষ হয়েছে কানাডার উত্তর প্রান্ত পর্যন্ত। এমনকি স্ক্যান্ডিনেভিয়ার নরওয়ের অংশেও ছড়িয়ে রয়েছে এই বরফাচ্ছন্ন অরণ্য। তাইগা এমন একটি বন যেখানকার মাটিতে বছরে প্রায় 6 মাস বরফ জমে থাকে। শীতকালে তাপমাত্রা এতটাই নিচে নেমে যায় যে নদী, জলাশয় সবকিছুই বরফে পরিণত হয়। এই অঞ্চলের মাটিকে বলা হয় পার্মাফ্রস্ট, কারণ এই বনাঞ্চলের এমন অনেক মাটি আছে যেগুলো প্রায় 100 বছর ধরে বরফের নিচে রয়েছে। গ্রীষ্ম এলেও এইখান থেকে শুধুমাত্র উপরের পাতলা স্তর গলে, কিন্তু নিচের অংশ বরফ হিসাবেই থেকে যায়। এইখানে বেশিরভাগ সময় শীতকাল, আর এই সময়ে এই অঞ্চলে দিনের আলো মাত্র কয়েক ঘন্টার জন্যই দেখা যায়, আর দীর্ঘ রাতের আড়ালে পুরো বন ঢেকে যায় এক অদ্ভুত নীরবতায়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে একটি কঠিন বাস্তবতা: খাদ্য সংকট, তীব্র শীত আর প্রায় অশেষ মনে হওয়া অন্ধকার। সব মিলিয়ে এখানে জীবনে টিকে থাকা এক অবিশ্বাস্য সংগ্রাম। এত চ্যালেঞ্জের মধ্যেও এখানে হাজার বছরের বেশি সময় ধরে যাযাবর জীবনযাপন করে আসছে নেনের জাতিরা। তাদের জীবনধারা পুরোপুরি পরিবেশের সঙ্গে মিশে গেছে। তাদের প্রধান আবাসভূমি হচ্ছে ইয়ামাল পেনিসুলা, যার নামের অর্থ হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত। পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে টিকে থাকতে হলে যে জ্ঞান, দক্ষতা ও মানসিক শক্তির দরকার, নেনেটরা তা অর্জন করেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। শীতকালে যখন তাপমাত্রা নেমে যায় -50°C, তখন তারা দক্ষিণের বনাঞ্চলে লাইকেন সমৃদ্ধ চারণভূমিতে সরে যায়। আর গ্রীষ্মে যখন মধ্যরাতের সূর্য আকাশে ঝুলে থাকে, তখন তারা উত্তরের দিকে যাত্রা করে। এভাবে তারা হিমায়িত ওব নদী অতিক্রম করে এবং পৌঁছে যায় হালকা গরম অঞ্চল কেরাসির তীরবর্তী বৃক্ষহীন তুন্দ্রায়। এইভাবে বছরে তারা প্রায় 1000 কিলোমিটার যাত্রা করে, আর এই যাত্রার কারণে তাদের বলা হয়েছে যাযাবর জাতি। নেনেটদের জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছে রেনডিয়ার। খাদ্য, পোশাক, জ্বালানি, এমনকি পরিবহন সবকিছুতেই রেনডিয়ারের অবদান অপরিসীম। 1800 শতকে বড় আকারে রেনডিয়ারের পালন প্রচলন শুরু হয় নেনেটদের মাঝে। তখন থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত এই নেনেট মানুষদের প্রত্যেক পরিবারের কাছে একটি পাল রেনডিয়ার থাকে, আর এক একটি রেনডিয়ার পালে প্রায় 500 থেকে 1000 পর্যন্ত রেনডিয়ার একত্রে চলাফেরা করে। রেনডিয়ারের মাংস তাদের প্রধান খাদ্য, আর চামড়া দিয়ে তৈরি পোশাক ও জুতা, যা এই তীব্র শীতে তাদের বেঁচে থাকার মূল উপকরণ। নেনেট জনগোষ্ঠীরা সাইবেরিয়ার বরফে চলাফেরা করে আসছে এক প্রকার গাড়ি দিয়ে, যেই গাড়িকে বলা হয় স্লেজ। এই স্লেজ গাড়িতে করেই তারা এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। তারা কিন্তু নিজেরাই স্লেজ টানে না। এই গাড়ি চালানোর জন্য একটি বিশেষ চালক রয়েছে তাদের কাছে, যার নাম হচ্ছে রেনডিয়ার। সাধারণত 2 থেকে 4টি রেনডিয়ারকে বিশেষ চামড়ার হার্নেস দিয়ে স্লেজের সাথে যুক্ত করা হয়। এভাবেই নেনেটরা রেনডিয়ারের মাধ্যমে তাদের গাড়ি চালিয়ে থাকে। এই গাড়িগুলো সাধারণত কাঠ দিয়ে তৈরি করা হয়, যাতে উপরের বরফে খুব সহজেই চলাফেরা করা যায়। চালক স্লেজের পেছনে বসে লম্বা কাঠের লাঠি বা নির্দিষ্ট শব্দ বা শীষের মাধ্যমে রেনডিয়ারকে দিক নির্দেশনা দেয়, কখন থামতে হবে, কখন বাঁক নিতে হবে বা কখন গতি বাড়াতে হবে। ভালোভাবে প্রশিক্ষিত রেনডিয়ারের দল দিনে প্রায় 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারে।
আর এভাবেই নেনেটরা তাদের পরিবার, চুম ও তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে ইয়ামাল উপদ্বীপ পাড়ি দেয়। এই চুম হচ্ছে নেনেটদের তাঁবুর নাম। এটি দেখতে অনেকটা শঙ্কু আকৃতির ত্রিভুজ। লম্বা কাঠের খুঁটি গোল করে দাঁড় করিয়ে তার উপর রেনডিয়ারের চামড়া বা মোটা কাপড় দিয়ে বানানো হয় এই তাঁবু। মাঝখানে আগুন জ্বালানোর জায়গা থাকে আর চারপাশে হয় ঘুমানোর স্থান। এই তাঁবুগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে ভেতরের উষ্ণতা ধরে রাখা যায়, আর বাইরে তুষারঝড় চললেও ভেতরটা নিরাপদ থাকে। আবার প্রয়োজন হলেও যেন খুব দ্রুত গুটিয়ে নেওয়া যায়। নেনেটদের চেহারায় রয়েছে স্পষ্ট সাইবেরিয়ানদের বৈশিষ্ট্য: উঁচু গালে ভাঁজ, শক্ত মুখাবয়ব এবং ঠান্ডা সহ্য করার উপযোগী দেহ গঠন। তারা সাধারণত রেনডিয়ারের চামড়ার তৈরি লম্বা কোট, পশমি টুপি ও বুট পরে থাকে। নেনেটরা এই ঠান্ডার মধ্যে টিকে থাকার জন্য এক ধরনের পানীয় পান করে, যা দেখতে অনেকটা চায়ের মতো। এটা সাধারণত রেনডিয়ারের দুধ এবং মধু দিয়ে তৈরি করা হয়। এখানে থাকে অতিরিক্ত ক্যালোরি, যা তাদের ঠান্ডার মধ্যেও চলাফেরা করার শক্তি যোগায়। এছাড়াও বরফে জমে থাকা জলাশয়ের নিচ থেকে তারা মাছ ধরে। তাদের সমাজ ব্যবস্থা পরিবার কেন্দ্রিক। পুরুষরা রেনডিয়ার সামলায়, নারীরা তাঁবু গোছায়, পোশাক তৈরি ও খাবারের প্রস্তুতি নেয়। শিশুরা ছোটবেলা থেকেই তাদের নিজেদের কাজ শেখে, যেমন বরফ কাটা, নদী বাঁধা ও পশু চড়ানো। আর বয়োজ্যেষ্ঠরা গল্পের মাধ্যমে ইতিহাস ও আধ্যাত্মিকতা শেখায়। নেনেটদের মাঝে একটি বিশেষ প্রথা প্রচলিত আছে, আর সেটা হচ্ছে স্পিরিট অব দ্য তুন্দ্রা। বিশ্বাস করা হয় এই শক্তি তীব্র শীতে তাদের পথ দেখায় এবং রক্ষা করে। আর এই ভরসাতেই তারা তীব্র তুষারঝড়ের মাঝেও তাদের পশুদের পাল নিয়ে বের হয়ে যায়। কিন্তু নেনেটদের ইতিহাস শুধু সংগ্রামেরই নয়, এটি নিপীড়নেরও। সোভিয়েত ইউনিয়নের সমষ্টিকরণ নীতির সময়, বিশেষ করে জোসেফ স্ট্যানলির শাসনামলে, নেনেটদের স্থায়ীভাবে বসতি স্থাপন করতে বাধ্য করা হয়। অনেক নেনেট শিশুকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল, যেখানে নিজস্ব ভাষায় কথা বলা ছিল প্রায় নিষিদ্ধ। তবুও এত প্রতিকূলতার মাঝে নেনেটরা টিকে আছে। তবে সময় বদলালেও তারা বদলায়নি। তাদের রেনডিয়ারের কাফেলা আজও বরফ ঢাকা তুন্দ্রা পেরিয়ে চলে। তাদের তাঁবুর ভেতরে আজও আগুন জ্বলে। ধোঁয়ার সঙ্গে ভেসে ওঠে তাদের সেই চায়ের গন্ধ। বরফের রাজ্যে তারা কেবল বেঁচেই নেই, তারা প্রমাণ করে যাচ্ছে মানুষ আর প্রকৃতির বন্ধন কত গভীর এবং শক্তিশালী হতে পারে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সাইবেরিয়ার বরফ কি সত্যি আগের মতো নিরাপদ আছে? পার্মাফ্রস্ট, অর্থাৎ বছরের পর বছর জমে থাকা স্থায়ী বরফ, যা আজ খুবই দ্রুত গলছে, যার মূল কারণ হচ্ছে বৈশ্বিক জলবায়ু বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলের তাপমাত্রা বিশ্ব গড়ের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। ফলে বরফের ভিতরে থাকা মাটি নরম হয়ে যাচ্ছে এবং পূর্বে জমে থাকা দেহাবশেষ, উদ্ভিদ ও জীবাণু ধীরে ধীরে পুনরায় প্রকাশ পাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, হাজার বছরের জমে থাকা বরফ থেকে হয়তো প্রাচীন ব্যাকটেরিয়া আবার পুনরুদ্ধার হতে পারে, অথবা অজানা ভাইরাস এবং অন্য যে কোনো জীবাণু হয়তো ছড়িয়ে পড়তে পারে পুরো পৃথিবীতে। এমনকি ইতিহাসেও এরকম ঘটনা আগেও ঘটেছে। সাইবেরিয়ার কিছু এলাকায় গলে যাওয়া মৃত প্রাণীদের কারণে অ্যানথ্রাক্সের মতো সংক্রামক ছড়িয়েছিল। একই সঙ্গে শিল্পায়ন ও গ্যাস খনন এই নাজুক অঞ্চলের ভারসাম্য আরও বেশি পরিবর্তন করছে। বিশাল ড্রিলিং প্রকল্প, পাইপলাইন নির্মাণ এবং ভারী যন্ত্রপাতি বরফের নিচের বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। এর প্রভাব পড়েছে নেনেটদের মতো আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার উপর। রেনডিয়ার ও স্লেজ চালানোর পথে বাধাগ্রস্ত হচ্ছে। প্রাচীন জীবনযাত্রার ঐতিহ্য আজ প্রায় বিলীনের পথে। সব মিলিয়ে একটি ভয়ঙ্কর দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে প্রকৃতির রহস্য এবং মানুষের লোভ ও আগ্রহের মধ্যে। তাই প্রশ্ন ওঠে, বরফের নিচে লুকিয়ে থাকা অজানা কিছু কি সত্যি ধীরে ধীরে জেগে উঠছে, নাকি মানুষের অব্যাহত লোভ, চাহিদা ও প্রযুক্তির হস্তক্ষেপ এই জমাট বাঁধা পৃথিবীকে এক অজানা বিপদের মুখে ঠেলে দিচ্ছে, যার পরিণতি হয়তো এখনো আমরা কল্পনাই করতে পারছি না। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই STR বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।